তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি প্রেমিনাথ চোডু মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এই মুভিটা বানানো হয়েছে একটা সত্যি ঘটনা নিয়ে। আর এই মুভিটা যখন আপনি দেখা শেষ করে ফেলবেন তখন আপনি অবশ্যই এটা বলতে বাধ্য হবেন যে আপনার এই সময়টা আপনি কাজে লাগিয়েছেন। যেমন বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লালসা নামের একটা মেয়েকে, যে কিনা লুকিয়ে কমল নামের একটা ছেলেকে ফলো করছিল। আসলে তারা দুজন একই স্কুলে পড়ালেখা করে, আর এখন লালসা তাকে ফলো এই জন্য করছিল যাতে করে সে কমলের অ্যাড্রেসটা পেয়ে যায়। তবে একটু দূরে যাওয়ার পরে কমলও বুঝে যায় যে কেউ তাকে ফলো করছে। এই জন্য সে লালসাকে ধরে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ফলো কেন করছো, তোমার আসলে চাইটা কি? তখন লালসা বলে যে প্লিজ স্যার, আমাকে মাফ করে দেবেন। আসলে রেশমি ম্যাডাম আপনার অ্যাড্রেসটা আমাকে খুঁজে বের করতে বলেছিল, এই জন্যই আমি আপনাকে ফলো করছিলাম। আসলে লালসা এখানে কমলকে স্যার এই জন্য বলছিল কারণ তারা দুজন যেই কলেজে লেখাপড়া করে এখানে অনেক বেশি পরিমাণে র্যাগিং হয়। এই জন্য যারা একটু সিনিয়র তারা জুনিয়রদেরকে অনেক বেশি টর্চার করে। এই জন্য জুনিয়রদের বাধ্য হয়ে বড়দেরকে স্যার আর বড় যে মেয়েরা আছে তাদেরকে ম্যাডাম বলে রাখতে হয়। আর এই জন্যই সে এখানে তাকে স্যার বলে রাখছিল। আর বড় অন্য একটা মেয়ে মানে রেশমি নামের একটা ম্যাডাম তার নাম্বারটা তাকে জোগাড় করে দিতে বলেছিল, এই জন্যই সে তাকে ফলো করছিল। আর তখন কমল তাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি কলেজে ব্যাক করো, আমি দেখি যে রেশমি নামের মেয়েটা আসলে কে, সে আমার অ্যাড্রেসটাই বা কেন চায়। আসলে আমরা জানতে পারি যে কমল হচ্ছে গিয়ে কলেজের সিনিয়র পার্সন, তবে সে কখনোই কাউকে র্যাগিং করে না। আর সে মারামারি থেকে সবসময় নিজেকে অনেকটাই দূরে রাখতে চায়। সে হচ্ছে কলেজের টপার স্টুডেন্ট, এই জন্য সমস্ত মেয়েরা তার উপরে ফ্লার্ট হয়ে থাকে, সবাই তাকে চায়, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। তার ফ্যামিলিতে তার মা এবং ছোট একটা বোন আছে, এই জন্য সে পড়ালেখা শেষ করে খুবই ভালো একটা চাকরি নিয়ে তার ফ্যামিলির দায়িত্ব নিতে চায়। তারপরে পরদিন সকালবেলা যখন তারা আবারও কলেজে যায় তখন রাশমি জানতে পারে যে লাইসা কমলের অ্যাড্রেসটা এখন পর্যন্ত আনতে পারেনি। এই জন্য রাশমি এবং তার গ্যাং মিলে তাদেরকে বিরক্ত করা শুরু করে, তাদেরকে আবারও বুলিং করা শুরু করে। আসলে রাশমিকে দেখে কোনোভাবেই মেয়ে মনে হচ্ছিল না, তাকে দেখে আমাদের ছেলেই মনে হচ্ছিল, কারণ তার চুলের স্টাইল এবং চলাফেরা কথাবার্তা সব কিছুই ছেলেদের মতোই ছিল। তাছাড়া সে বিশাল বড় একটা গ্যাংও বানিয়েছিল যাদের মাধ্যমেই সে জুনিয়রদেরকে বুলিং করতো। আসলে এখন তারা যেই জায়গাতে বসেছিল তার একটু দূরেই কমল তার ক্লাসমেটদের সাথে বসে গল্পগুজব করছিল। এই জন্য যখন রাশমি জানতে পারে যে এখন পর্যন্ত লাইসা সেই অ্যাড্রেসটা আনতে পারেনি, এই জন্য সে শাস্তি হিসেবে তাকে বলে যে যাও, এখন তুমি কমলের কাছে যাবে এবং তাকে জড়িয়ে ধরে বলবে যে এটা হচ্ছে গিয়ে রেশমের পক্ষ থেকে। আর যখনই লাইসা আস্তে আস্তে করে ভয় পেতে পেতে কমলের সামনে যায় তখন সে গিয়ে বলে যে রেশমা ম্যাডাম বললো আপনাকে জড়িয়ে ধরে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। তবে তখন আবার কমল তাকে বলে যে ঠিক আছে, তুমি তোমার ক্লাসে ব্যাক করো, রেশমাকে তো আমি একটু পরেই দেখে নিচ্ছি। আর তাছাড়া এমনিতেও সামনের সপ্তাহে আমাদের ক্লাসমেট সোয়েতা একটা পার্টির আয়োজন করেছে, কারণ এইটাই হচ্ছে গিয়ে আমাদের শেষ সপ্তাহ। সো এই জন্য সেই পার্টিতে আমরা সবাই ফুর্তি করব, তোমাকেও আমি দাওয়াত দিলাম, তুমিও সেখানে চলে এসো। তো এখন এইটা শোনার পরে তো লালসার অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। সে চিন্তা করে বাহ, কমল কত সুন্দর একটা ছেলে, সে এত ভালো ব্যবহার করছে জুনিয়রদের সাথে। আর এরপর সে এই দাওয়াতের কথা গিয়ে তার বান্ধবীর সঙ্গেও শেয়ার করে, আর তার বিভিন্ন বান্ধবীদেরকে সে দাওয়াতে যাওয়ার জন্য রিকোয়েস্টও করে। তবে কেউ তার কথায় রাজি হয়ে গেলেও কিছু বান্ধবীর কাজ ছিল, এই জন্য তারা রাজি হয় না। আর তাছাড়া যখন তারা এখানে বসে গল্পগুজব করছিল তখন তারা প্রেম নিয়ে কথা বলা শুরু করে। আর তারা সবাই বলে যে এখন তো টিনেজাররা প্রেমে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমরা তো কোনোদিন প্রেম করতেই পারলাম না, আর কাউকে তো অ্যাপ্রোচও করতে পারলাম না, কারণ আমাদের তো কথা বলার সাহসই হয় না, আর আমরা তো ঠিকমতো গুছিয়ে কথাও বলতে পারি না। আর তখন আমরা দেখতে পারি আরও কিছু বান্ধবী তাদেরকে বলে যে আসলে বর্তমানে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলো, সেখানে হাজার ছেলেরা আছে, তাদেরকে মেসেজ দাও, কথা বলো, এমন করেই একটা সময় দেখবে অভ্যাস হয়ে গেছে। আর এই আইডিয়াটা লালসার অনেক বেশি পছন্দ হয়। তবে তার কাছে কোনো টাচ মোবাইল ছিল না, তার কাছে ছিল একটা বাটন মোবাইল। এই জন্য তার বন্ধু তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লালসার নাম্বারটা দিয়ে দেয়, যাতে করে সেখান থেকে নাম্বারটা পেয়ে কিছু ছেলে তাকে কল দেয়। আর এরপরে আর কি হওয়ার ছিল, কিছু বদমাশ ছেলেরা তো মেয়েদের নাম্বারের জন্য ওয়েটই করে। এরপর তারা এক এক করে কল দেওয়া শুরু করে, আর লালসাও তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। তারা খুবই সুন্দর করে লালসার সঙ্গে কথা বলার ট্রাই করছিল। আর এগুলো দেখার পর তো লালসার বান্ধবী হাসতে হাসতে শেষ। তারা এই ছেলেদের সাথে কথাবার্তা তো বলছিলই, বরং তাদেরকে নানানভাবে বেইজ্জতিও করছিল। আর এমন করেই হাসি তামাশা করে তার দিনগুলো পার হচ্ছিল। তো এরপরে ফাইনালি পার্টির দিন চলে আসে। আর যখন লালসার তার বন্ধুরা সেই পার্টিতে চলে আসে তখন তারা দেখতে পারে এখানে চারপাশে শুধু সিনিয়রদের দেখার পরে সে একটু বেশি দুমড়ে মুচড়ে যায়, কারণ সে ভয়ে কথাই বলতে পারছিল না। আর যখন সোয়েতাই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে গিয়ে তাকে একটু শান্ত করার ট্রাই করে। আর সে বলে যে এমন ভয় করে চললে তো তুমি কারোর সাথেই কথা বলতে পারবে না, তোমার একটু সাহসী হতে হবে। দেখো এখানে কত ছেলেরা এসেছে, যাও তাদের সঙ্গে কথাবার্তা বলো, তাদের কাছে কারো কাছে নাম্বার চাও, দেখো কেউ তোমাকে নাম্বার দেয় কিনা, একটু কথা বলে ফ্র্যাঙ্ক হওয়ার ট্রাই করো, আর নয়তোবা এমন করে তো তুমি চলতে পারবে না। আসলে
আসলে যেহেতু লাল স্যার মানুষের সাথে কথা বলার একটা ভয় ছিল, এই ভয়টা কাটানোর জন্যই শ্বেতা তাকে এই পরামর্শটা দিয়েছিল। আর যখনই লাল স্যার একটু সাহস পায় তখন সে সারাজ নামের একটা ছেলের কাছে গিয়ে নাম্বার চায়, যে কিনা আসলে শ্বেতার বন্ধুই ছিল। আর এটা শোনার পরে তো সারস সাথে সাথে তার নাম্বারটা দিয়ে দেয়। আর এইটা দেখার পরে তো লাল স্যারও পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়। সে চিন্তা করে, বাহ, এত সহজ ছিল এই ব্যাপারটা। এরপর সে সোজা চলে আসে কিচেনে আর কমলকে সাহায্য করা শুরু করে। আসলে পার্টিতে যারা আনন্দ করার জন্য এসেছিল, কমল তাদের সবাইকে খাবার দাবার সার্ভ করছিল, এই জন্য লালসা তাকে সাহায্য করার ট্রাই করছিল। তবে তখনই লালসার হাত থেকে একটা গ্লাস নিচে পড়ে যায়, যে জন্য গ্লাসটা টুকরো টুকরো হয়ে যায়। আর এই গ্লাসটা তুলতে গিয়ে লালসার হাতেও একটা কাট লেগে যায়, যে জন্য তার হাত দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। এটা দেখার পরে তো কমল তাড়াহুড়ো করে রক্ত বন্ধ করার জন্য তার হাতে একটু হলুদ লাগিয়ে দেয়, যাতে করে বেশি রক্তক্ষরণ না হয়ে যায়। তবে এই ব্যাপারগুলো দেখার পরে তো লালসা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়। সে কমলের দিকে একেবারে আগ্রহ নিয়ে তাকিয়েছিল, আর তার চাহনি দেখে আমাদের মনে হচ্ছিল যে সে হয়তোবা কমলকে পছন্দ করা শুরু করেছে, অথবা সে তার প্রেমে পড়ে গেছে। তবে যেহেতু তখন লালসার বান্ধবীকে বাসায় ব্যাক করতে হতো, কারণ তার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এই জন্য সে লালসাকে দ্রুত এখান থেকে যাওয়ার জন্য বলে, কারণ এই পার্টিটা আরও অনেকক্ষণ চলবে। তবে তখন কমল আবার তাকে বলে, আচ্ছা ঠিক আছে, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে বাসায় ড্রপ করে দিতেই পারবো পার্টির পরে। আর এইটা শোনার পরে লালসা আরও বেশি ফ্ল্যাট হয়ে যায়, এই জন্য সে তার বান্ধবীকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমি তার সঙ্গে পরে চলে আসবো। তো এরপরে এই পার্টিতে সবাই ভালোভাবে এনজয় করে। আর যখন পার্টি শেষ হয়ে যায় তখন কমল লালসাকে নিয়ে তার বাসার দিকে দিয়ে আসতে যায়। আর রাস্তায় তারা কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল। কমল তাকে ঘোরার জন্য দু একটা আকর্ষণীয় জায়গাতেও নিয়ে আসে। আসলে এই জায়গাগুলোতে কমল মাঝে মধ্যেই আসতো, যখন তার মন খারাপ হতো তখনই এখানে সে চলে আসতো, কারণ এই জায়গাগুলো তার অনেক ফেভারিট জায়গা ছিল। আর লালসারও এই জায়গাগুলো অনেক পছন্দ হয়। আর যেহেতু তারা দুজন একসাথে অনেকটা সময় স্পেন্ড করছিল, এই জন্য তাদের দুজনেরই অনেকটা ভালো লাগছিল। এখন এটা তো প্রথমবার ছিল, তবে এমন করেই কখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার হয়ে যায় সেটা তারা কেউই বুঝতে পারে না। আসলে এখন তারা প্রায় সময় স্কুল ফাঁকি দিয়ে গিয়ে ঘোরাফেরা করতো, মাঝে মধ্যে স্কুল শেষ হলেই তারা অন্য কোনো জায়গায় ঘুরতে চলে যেত। এমন করেই একদিন যখন কামাল লালসাকে নিয়ে থিয়েটারে মুভি দেখতে যায়, তখন আমরা একটা লোককে দেখতে পারি যে কিনা লালসার দিকে বদমাশের মতো তাকিয়েছিল। এটা দেখার পরে কমল তো লালসাকে নিয়ে হল থেকে বেরিয়ে চলে আসে, তবে সেই লোকটা তাদেরকে ফলো করে সেও হল থেকে বেরিয়ে চলে আসে। এখন হলের মধ্যে পর্যন্ত তো কমল সহ্য করে নিয়েছিল, তবে হলের বাইরে আসার পরেও যখন সে এই কাজ করেই যাচ্ছিল তখন আর কমলের একেবারেই সহ্য হয় না। সে গিয়ে তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। আর তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে আশেপাশের মানুষজন এসে তাদের দুজনকে ছাড়িয়ে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন কমলও লালসাকে পছন্দ করা শুরু করে দিয়েছে, এই জন্য সে কোনোভাবেই তার আশেপাশে কোনো কিছু বরদাস্ত করতে পারছে না। আর এখান থেকে যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন লালসা বারবার করে তাকে জিজ্ঞেস করা শুরু করে যে আসলে তুমি এই লোকটাকে এত বেশি কেন পেটালে, তোমার মধ্যে কি ফিলিংস কাজ করেছিল যে তুমি এই লোকটাকে এত বেশি মারলে। আর তখন কমল বলে যে আমি নিজেও জানি না, তবে আসলে যখন এই লোকটা তোমার দিকে এমন বদনজরে তাকাচ্ছিল তখন আমি আর একেবারেই সহ্য করতে পারিনি, এই জন্য আমি তাকে আচ্ছা রকম ধোলাই করে দিয়েছি, যদিও এর আগে আমি কোনোদিনও কাউকে এত বেশি পেটাইনি। তো এরপরে পরদিন সকালবেলা যখন আবারও তারা কলেজে চলে আসে তখন রেশমি এই ব্যাপারটা জেনে যায় যে কমলকে নিয়ে আসলে লালসা হলে গিয়েছিল মুভি দেখার জন্য। এটা জানার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে চিন্তা করে যে আমি তাকে পাঠিয়েছি যাতে করে সে আমার সেটিং করে দেয়, কিন্তু সে তো তার নিজের সেটিংই করে নিয়েছে। এই জন্য রেশমি আর তার গ্রুপ মিলে তাকে আচ্ছা রকম ধোলাই করে যাতে করে পরবর্তীতে সে এমন কোনো কাজ না করে। তবে এই ধোলাই আর বেজ্জতির জন্য লালসার বন্ধুবান্ধবরা প্রচণ্ড রেগে যায় আর তারা সবাই মিলে গিয়ে রেশমির উপরে আক্রমণ করা শুরু করে দেয়, যাতে করে সে র্যাগিং করাই পুরোপুরি বন্ধ করে দেয়। আর এই সমস্ত মারটার খেয়ে ভয়ে রেশমি কলেজ থেকেই পালিয়ে চলে যায়। তো এর একটু পরে যখন কমল এই ব্যাপারটা জানতে পারে তখন সে গিয়ে লালসার সঙ্গে মিট করে আর লালসাকে রাগারাগি করে সে বলে যে আমি না আমার নাম্বারটা তোমাকে দিয়েছিলাম, তাহলে তুমি কেন আমাকে কল দিলে না? তুমি আমাকে কল দিলেই আমি গিয়ে তার 12টা বাজিয়ে দিতাম। তবে তখন লালসা বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সেগুলো বাদ দাও, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর এরপরে সে এখানে তাকে প্রপোজই করে দেয়, মানে সে তার ভালোবাসার কথা তাকে জানিয়ে দেয়। আর এটা শোনার পরে তো কমলও অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেও বলে যে হ্যাঁ, এই কথাটা আমি তোমাকে বলতে চাইছিলাম কবে থেকে, তবে আমি সাহস করে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে যদি এই কথায় তুমি রাগ করে ফেলো। আর যেহেতু এখন দুজনের মধ্যেই সেটেল হয়ে গেছে, এই জন্য তারা দুজন ফাইনালি অফিসিয়ালি রিলেশনশিপে চলে আসে। আর তারা দুজনে খুবই হ্যাপি ছিল। তবে এই খুশিটা আসলে একটু সময়ের জন্যই ছিল, কারণ আস্তে আস্তে যখন লালসা তার বান্ধবীদের সঙ্গে গিয়ে মিট করে আর সে জানতে পারে যে তার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা তাদেরকে বাইকে করে ঘোরায়, গাড়িতে করে ঘোরায়, বিভিন্ন জায়গায় খাবার দাবার খেতে নিয়ে যায় এবং তাদেরকে নিয়ে নানান লাক্সারিয়াস জায়গায় যায়, তখন লালসারও মনের মধ্যে এই জিনিসগুলো আসতে শুরু করে। সে গিয়ে কমলকে বলা শুরু করে যে আমিও তোমার সঙ্গে বাইকে ঘুরতে চাই, গাড়িতে ঘুরতে চাই, ইত্যাদি ইত্যাদি। যদিও কমলের এতটা ক্যাপাসিটি ছিল না যে সে তাকে নিয়ে সময় সময় খেতে যাবে, ঘুরতে যাবে এবং নানান রকম করে তাকে ইমপ্রেস করার ট্রাই করবে, তবে তবুও কমল তার মন রাখার জন্য মাঝে মধ্যে যখন তার ফ্রেন্ডদের বাইক খালি হতো তখন তাকে নিয়ে একটু ঘুরে ফিরে চলে আসতো। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে লালসার পেট একেবারেই ভরছিল না।
আর আমরা দেখতে পারি লালসার যে বান্ধবী ছিল সেও লালসাকে এই ব্যাপারগুলো নিয়ে রাগারাগি করা শুরু করে। সে বলে যে তোমার যদি এত কিছুরই দরকার হয় তাহলে তুমি কেন একটা চাকরি করছো না, যাতে করে তোমার টাকা দিয়ে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো। এমনিতেই কমলের ফিনান্সিয়াল অবস্থা খারাপ, তার উপরে যদি তুমি তার উপরে প্রেশার দেওয়া শুরু করো যে আমার এইটা চাই ওইটা চাই, আমি এইটা খাবো ওইটা খাবো, তাহলে তো তার উপরে কত বেশি প্রেশার চলে আসবে। সো এই ব্যাপারগুলো তো তোমার বোঝা উচিত। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে লালসাও ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তার উপরে প্রেশার দেওয়া বন্ধ করে দিব, আর আমি একটা পার্ট টাইম জব নিব যাতে আমার খরচ আমি নিজেই বহন করতে পারি। তো এরপরে লালসা চলে আসে শ্বেতার কাছে, যাতে করে সে কোনো রকমে কোনো খোঁজখবর নিয়ে একটা পার্ট টাইম জব তাকে দিয়ে দেয়। আর তখন শ্বেতা তাকে বলে যে তোমার মনে আছে পার্টিতে সেদিন একটা ছেলের নাম্বার তোমাকে দিয়েছিলাম, যেই ছেলেটার নাম ছিল সরস। আসলে সে অনেক বড় মাপের একটা ব্যবসায়ী, তার মলের মধ্যে অনেকগুলো দোকানপাট আছে, সে অনেক ভালো রকম করে ব্যবসা ম্যানেজও করছে। সো যদি গিয়ে তার সাথে তুমি কথাবার্তা বলতে পারো তাহলে হয়তো সে তোমাকে কোনো পার্ট টাইম একটা জব দিলেও দিতে পারে, যেটার মাধ্যমে তুমি তোমার খরচ চালাতে পারবে। তো এই জন্য পরদিন সকালবেলায় লালসা চলে আসে সরসের দোকানে, যাতে করে তার মাধ্যমে সে একটা চাকরি পেয়ে যায়। আর যেহেতু তার কাছে সে রিকোয়েস্ট করে চাকরি চায়, এই জন্য সরসও তাকে না করতে পারে না, সে তার দোকানে তাকে একটা চাকরি দিয়ে দেয়। আর আমরা দেখতে পারি লালসা এরপরে প্রতিদিন এসে সবজি বিক্রি করা শুরু করে, যাতে করে পার্ট টাইম জব করে সে কিছু ইনকাম করতে পারে। তার বেতন প্রথমে 3000 ধরা হয়। আর আমরা দেখতে পারি এতে করেও কোনোভাবে সে হ্যাপি হতে পারছিল না। সে সরোজের সাথে সবসময় ভালো ব্যবহার করতো, তাকে সবসময়ই খুশি রাখার ট্রাই করতো, যাতে করে সরোজ তার একটু বেতন বাড়িয়ে দেয়। আর আমরা আস্তে আস্তে দেখতে পারি সরোজ তাকে কর্মচারী না ভেবে আস্তে আস্তে করে তার বন্ধু ভাবা শুরু করে দেয়। সে সবসময় লালসার সঙ্গে ছবি টবি তুলে সেগুলো ফেসবুকে আপলোড করে, মাঝে মধ্যে সেগুলো শ্বেতাকেও পাঠিয়ে বুঝিয়ে দেয় যে তারা দুজন কতটা হ্যাপি আছে। আর এমন করে আস্তে আস্তে সময়গুলো পার হচ্ছিল, আর এই সম্পর্কটা আস্তে আস্তে প্রেমে কনভার্ট হয়ে যায়। সরোজ লালসাকে ভালোবাসা শুরু করে দেয়, সে তাকে একটা মোবাইলও গিফট করে, যাতে করে রাতের বেলায় তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতে পারে, আর এই মোবাইলের মাধ্যমে যাতে করে তার বাবা মাও এটা জানতে না পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে করে লালসা পছন্দ করা শুরু করে, কারণ সে একটার পর একটা গিফট পেয়ে যাচ্ছিল। এই জন্য সে সরোজের সাথেও রিলেশনশিপে চলে আসে। আর যখন বেচারা কমল গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে, তখন সে বাহানা করে সেখান থেকে কেটে পড়ার ট্রাই করে। তবে সে এমন করেও কমলের সাথে বাহানা বানায় না যাতে করে কমল একটু কষ্ট পেয়ে যায়। সে এমন করে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে যাতে করে কমল কষ্টও না পায় আর তার উপরে সন্দেহ করতে না পারে। আসলে সহজ করে বলে লালসা একই টাইমে দুজনের সাথে রিলেশনে ছিল। আসলে সে জানতো যে কমল তাকে সত্যি সত্যি ভালোবাসে, সে দেখতেও সুদর্শন, তাছাড়া তার কাছে ব্রেইনও আছে, মানে সে অনেক মেধাবী একজন ছেলে, কিন্তু তার কাছে আসলে টাকা নেই। কিন্তু অন্যদিকে সরোজের কাছে টাকা আছে, কিন্তু বাকি আর কিছুই তার কাছে নেই। তাছাড়া তাকে দেখতেও একটু বৃদ্ধ মনে হয়, আর সে অত বেশি হ্যান্ডসামও না। এই জন্যই সে দুইজনের সাথে একসাথে ডেট করছিল, যাতে করে লাইফে একটা ব্যালেন্স থাকে। আসলে সহজ করে বললে লালসা প্রেমও চাচ্ছিল, টাকাও চাচ্ছিল, তাও আবার দুইজনের থেকে। আর এই সমস্ত ব্যাপারগুলোই হয়তো তার লাইফে বড় একটা ট্র্যাজেডি নিয়েও আসতে পারে, কারণ যেই লালসা একটা সময় মানুষের সঙ্গে কথাবার্তা বলতে লজ্জা পেত, সে এখন একসাথে দুইটা প্রেম করছে, তাও আবার এত সুন্দর দক্ষতার সাথে যেন একজন আরেকজনের ব্যাপারে জানতেই না পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কমল চলে আসে তার মায়ের কাছে, আর তার মাকে সে বলে যে কলেজের ফিস অনেকটা জমা হয়ে গেছে, এখানে 20,000 টাকার দরকার পড়েছে, কারণ আগেরও কিছু ফিস বাকি ছিল। সো তুমি আমাকে 20,000 টাকা দিয়ে দাও, যাতে করে আমি নিয়ে কলেজের ফিসটা জমা করে দিতে পারি। তবে আসলে কমলের মার কাছে এখন 20,000 টাকা ছিল না, কারণ তার মা যে জায়গায় চাকরি করে সেখানের মাস এখনও শেষ হয়নি। মাস শেষ হলেই সে সেখান থেকে বেতন পাবে। তবে যেহেতু তার ছেলের পড়ালেখার খরচও তাকে চালাতে হবে, এই জন্য সে বাধ্য হয়ে তার ছোট মেয়ের বিয়ের জন্য যেই টাকা জমিয়েছিল সেখান থেকে 20,000 টাকা কমলকে দিয়ে দেয়। সে চিন্তা করেছিল আচ্ছা ঠিক আছে, ছেলে যদি পড়ালেখা করে ভালো একটা চাকরি পেয়ে যায় তাহলে তো টাকা এমনিতেই চলে আসবে, মানে কমলের মা এমন করে চিন্তা করছিল। তবে এই টাকাগুলো দিয়ে কমল যেই কাজটা করে সেটা শোনার পরে আপনার সত্যি সত্যি রাগ চলে আসবে। আসলে সেই টাকাগুলো দিয়ে লালসার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে যায়। সে আসলে লালসাকে খুশি করার জন্য এই চেনটা কিনেছিল। সে চিন্তা করেছিল যদি আমি লালসাকে খুশি রাখতে পারি তাহলে লালসার অন্য মেয়েদের দেখে অত বেশি জেলাস ফিল করবে না, আর আমার উপরেও সে স্যাটিসফাই থাকবে। আর এগুলো দেখার পরে লালসা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ কমলও কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ করে তার উপরে টাকা ওড়ানো শুরু করে দিয়েছিল। আর এরপরে লালসা চলে আসে সোজা সরোজের কাছে, আর তার সঙ্গে মিলে সে পার্টি করা শুরু করে। আসলে সরোজ তো অলরেডি তার উপরে ফিদা হয়েছিল, এই জন্য সে তাকে আরও বেশি ফিদা করতে চাচ্ছিল। সে এখন গিয়ে মদ টদও খাওয়া শুরু করে দিয়েছিল, এবং বড়লোকি যত কাজকর্ম আছে সেই সমস্ত কাজ করা শুরু করে দিয়েছিল, যেমন মদ খাওয়া, সিগারেট খাওয়া, সুইমিং পুলে গিয়ে ডুবাডুবি করা। এই সমস্ত কাজগুলো করে এতদিন সে যে গরিবত্বর নিচে চাপা পড়েছিল সেগুলোর উপর থেকে সে প্রতিশোধ নেওয়ার ট্রাই করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সারাজও তাকে কিছু শর্ট ড্রেস কিনে দেয়, যেগুলোর পরিয়ে সে তাকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য ইনভাইট করে। আর আমরা দেখতে পারি লালসাও সেই শর্ট কাপড়গুলো পরে খুবই সহজেই সন্তুষ্ট ওয়েতে চলে যায় সরোজের সঙ্গে পার্টি করার জন্য। তবে এখন সরোজকে খুশি করার জন্য তো লালসাকে কিছু একটা করতে হতো, এই জন্য সে যেই চেনটা কমল তাকে দিয়েছিল সেই চেনটা সরোজকে দিয়ে বলে যে দেখো আমি আমার কিছু সেভিং জমিয়ে এই চেনটা কিনেছি শুধুমাত্র তোমাকে গিফট দেওয়ার জন্য। আর এরপরে সে সেই চেনটা সরোজকে গিফট দিয়ে দেয়।
আর সরোজও এটা পেয়ে ফুললি হ্যাপি হয়ে যায়। তবে সে একটু রাগারাগিও তাকে করে যে তোমার টাকাগুলো তুমি কেন নষ্ট করতে গেলে, যদি তোমার দরকার পড়তো তুমি আমার কাছে চাইতে, আমি তোমাকে টাকা দিতাম, সেই টাকা দিয়ে গিফট কিনে তুমি আমাকে দিতে। আর এরপর সে তার পকেটে হাত দিয়ে তার পকেটে যত টাকা ছিল সব টাকা সে লালসাকে দিয়ে দেয়। সে বলে যে ঠিক আছে, এই টাকাগুলো নিয়ে এখন হাত খরচ চালাও, যখন আবার লাগবে তখন তুমি আমাকে আবারও বলে দিও। আসলে যখন সরোজ লালসাকে এই টাকাগুলো দিয়েছিল তখন সে টাকাগুলো গুনে পর্যন্ত নেই, তবে এখানে 500 টাকার অনেকগুলো নোট ছিল, যেগুলো পেয়ে তো লালসা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সে চিন্তা করে বাহ, কত বড় একটা ব্যবসা করে ফেললাম, খুবই ছোট একটা ইনভেস্টমেন্টে এত বড় একটা ব্যবসা হয়ে গেল। আর এরপরে আর কি করার ছিল, সেই গিয়ে সেই টাকাগুলো দিয়ে দামি মোবাইল এবং তার পছন্দের যত রকমের ড্রেস ছিল একটা একটা করে সবগুলো কেনা শুরু করে। তবে যেই মলের মধ্যে লালসা শপিং করছিল, কমলও তার বন্ধুদেরকে নিয়ে সেই মলের মধ্যে এসেছিল। এই জন্য লালসাকে সে ইনভাইট করে তার বন্ধুদের সঙ্গে বসার জন্য। তবে লালসা কোনোভাবেই তার বন্ধুদের সঙ্গে বসতে চায় না, কারণ সেটা খুব ভালো করেই জানে যে কমলের বন্ধুরা পুরনো কোনো কথা বের করে তাকে নিয়ে আবারও মজা করা শুরু করবে। এই জন্য সে কমলকে বলে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আর কমলও তার বন্ধুদের কথা একেবারেই কেয়ার না করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। যদিও তার বন্ধুরা তাকে বলছিল যে সামনেই পরীক্ষা চলে এসেছে, যদি এখন তুমি ভালো করে পড়ালেখা না করো তাহলে হয়তো তুমি ফেলও করতে পারো। তবে কমল একেবারেই এগুলো গায়ে না মেখে লালসাকে নিয়ে সোজা ঘুরতে বেরিয়ে চলে আসে। তো এরপরে তারা দুজন ঘুরতে একটা প্লেসে চলে আসে। এখানে লালসা অনেকগুলো পিকচার ক্লিক করে, যেগুলো সে আবার কমলকে দেখায়ও। আর এই পিকচারগুলো কমলের অনেক বেশি পছন্দ হয়ে যায়। এই জন্য সে বলে যে আচ্ছা ঠিক আছে, এই পিকচারগুলো তুমি আমাকে সেন্ড করে দিও। তবে তখন লালসা তাকে বলে যে পিকচার কি, আমি তোমাকে পুরো মোবাইলটাই সেন্ড করে দিলাম, নাও এই মোবাইলটা আজকে থেকে তুমি ইউজ করো, আমার কাছে আরও একটা দামি মোবাইল আছে। আর এইটা দেখার পরে তো কমল পুরোপুরি শকড হয়ে যায়। আসলে তার কথাবার্তা শুনে কমলের মনে হচ্ছিল সে এমন একটা ভাব নিচ্ছে যেন তার কাছে মোবাইলের পুরো একটা দোকান আছে। কমল চিন্তা করে কিছুদিন আগে যার কাছে একটা বাটন মোবাইল ছিল তার কাছে এখন খুবই দামি 2টা মোবাইল, এটা কি করে সম্ভব হতে পারলো। এই জন্য সে একটু সন্দেহ করে ফেলে। আর সে তার কাছে স্বর্ণের চেনটা সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে তোমার গলায় তো চেনটা দেখতে পাচ্ছি না, সেটা কোথায় গেল। তখন সে বলে যে হয়তো বা চেনটা এখানে কোথাও পড়ে গেছে। এই জন্য কমলের মাথা একটু গরম হয়ে যায়। সে তার উপর একটু চিল্লাচিল্লি করা শুরু করে। সে বলে যে তুমি জানো সেটা ছিল স্বর্ণের চেন, তুমি সেই চেনটা কিভাবে ফেলে দিতে পারো, এতটা বেখেয়ালি তুমি কি করে হয়ে যেতে পারো। তবে আমরা দেখতে পারি তখন আবার লালসা হিতে বিপরীত রিয়াকশন করে ফেলে। সে বলে যে তুমি আমার উপরে এখন সন্দেহ করা শুরু করে দিয়েছো, আমার উপরে তুমি চিল্লাচিল্লিও শুরু করেছো, ঠিক আছে তোমার সঙ্গে এখন আর আমি কথা বলবো না। আর তখন আমরা দেখতে পারি বেচারা কমল নিজেই গিয়ে তার কাছে মাপ চাওয়া শুরু করে যে সরি আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার উপরে রাগারাগি করবো না। মানে আমরা বুঝতে পারলাম বাঘের মতো একটা ক্যারেক্টারও যখন প্রেমে পড়ে যায় তখন সে বেকুবের মতো হয়ে যায়। এদিকে আস্তে আস্তে করে কমলের পরীক্ষাও সামনে চলে আসছিল। তবে কমল পড়ালেখার দিকে একেবারে নজরই দিচ্ছিল না, মানে সে তার ফ্যামিলির কথা পুরোপুরিভাবে ভুলেই গিয়েছিল। আর অন্যদিকে লালসা একই সাথে দুজনকে ডেট করছিল আর দুজনকেই খুব ভালোভাবে লুটপাট করে খাচ্ছিল। মানে সে চিন্তা করছিল যে যদি ছোটোখাটো ইনভেস্ট করে ভালো কোনো ব্যবসা করা যায় তাহলে কেন নয়। আর আমরা দেখতে পারি এই দুই বেকুবাই জিনিসগুলো বুঝতে পারছিল না যে তাদেরকে কত বড় ধোঁকা দেওয়া হচ্ছে। তো এরপরে একদিন লালসা সরোজের কাছে কিছু টাকা চেয়ে বসে। সে বলে যে সামনে আমার বার্থডে আসছে, আমি একটা বিশাল বড় পার্টির আয়োজন করতে চাই, এই জন্য ভালো একটা হোটেল আমাকে বুক করতে হবে, সো এই জন্যই আমার কিছু টাকার দরকার পড়বে। আর তখন আমরা দেখতে পারি সরোজও তাকে কিছু টাকা দিয়ে দেয়, বরং হোটেল বুকিংয়ের টাকাগুলো সে নিজে অন্যভাবে দেয়, মানে সে নিজেই হোটেল বুক করে তাকে দেয়। আর এরপরে যেই দিন তার বার্থডে পার্টি চলে আসে তখন এখানে তার সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়। আর তার সমস্ত ফ্রেন্ডদের মধ্যে যারা তাকে দামি দামি গিফট দিচ্ছিল সেই গিফটগুলো লালসা খুবই হাসি মুখে গ্রহণ করছিল। তবে যার গিফট একটু সস্তা ছিল সেগুলো দেখার পরে তার মুখটা একেবারে কুকুরের পেছন সাইডের মতো হয়ে যাচ্ছিল। মানে আসলে সবাই ঠিকই বলে, যখন গরিবের কাছে হঠাৎই অনেক টাকা চলে আসে তখন সেই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারে না। আর তখন কমল ওই ব্যাপারটা নোটিস করে যে সে যেই গিফটটা এনেছে সেই গিফটটা খুবই কম দামি একটা গিফট। এই জন্য সে সেই গিফটটা সেখানেরই ডাস্টবিনে ফেলে দেয়। আর সেখান থেকে সোজা বাসায় এসে যেই টাকাগুলো বাকি ছিল, মানে তার মায়ের জমানো যেই টাকাগুলো বাকি ছিল সেখান থেকে সেই টাকাগুলো চুরি করে ফেলে, যাতে করে সে লালসাকে একটা দামি গিফট দিতে পারে। মানে আসলে সে করছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। তো এরপর সে লালসাকে নিয়ে একটা শাড়ির দোকানে চলে আসে আর তাকে বলে এখান থেকে যেই কোনো একটা শাড়ি চুজ করতে, যেইটা তার পছন্দ সেইটাই, টাকার দিকে যাতে করে সে না তাকায়। আর আমরা দেখতে পারি লালসাও খুবই সুন্দর একটা লাল রঙের শাড়ি চুজ করে। আর এরপরে চেঞ্জিং রুমে গিয়ে সেই শাড়িটা পরে প্রথম ছবিটা কাকে দেয়, অবশ্যই সারসকে। মানে আমরা দেখতে পারি লালসা এই কাজটায় পুরোপুরিভাবে এক্সপার্ট হয়ে গেছে। এখন সে খুব ভালো করেই এই জিনিসটা জানে যে কি করে দুই দিকে হ্যান্ডেল করতে হয়। এদিক দিয়ে সে কমলের কাছ থেকে ভালো একটা ব্যবসা তো করছিলই, বরং সে সারসকে একেবারে লুটে পুটে খাচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো সোয়েতা নামের সেই মেয়েটা একেবারেই সহ্য করতে পারে না, কারণ সে কোনোভাবেই কমলের লাইফটাকে ডিস্ট্রয় হতে দেখতে চায় না, কারণ কমল হচ্ছে তার খুবই ভালো একজন ফ্রেন্ড। এই জন্য সে কমলকে সতর্ক করে দেয়। সে বলে যে লালসার থেকে তোমার দূরে চলে যাওয়া উচিত, কারণ লালসা আগের সেই লালসা নেই, এখন সে অনেকটাই বদলে গিয়েছে।
তাছাড়া সে তাকে বলে যে লালসা এখন একটা চরিত্রহীন মেয়ে হয়ে গিয়েছে, সে যার সাথে পারছে তার সঙ্গে গিয়ে ডেট করছে, বিভিন্ন ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করছে। তবে এইটা শোনার পরে তো কমলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে তাকে বলে যে তাকে ইজ্জত দিয়ে কথা বলো, তুমি যেমনটা বলছো এমনটা কোনোভাবেই হতে পারে না, সে এমন মেয়ে হতেই পারে না। আর এই জন্য প্রমাণ করার জন্য ফাইনালি সে তাকে সরোজের ফেসবুক অ্যাকাউন্টটা দেখায়, যেখানে কিনা লালসা আর সরোজের অনেকগুলো পিকচার ছিল, তাছাড়া একটা ক্লোজ পিকচারও তাদের সেখানে আপলোড করা ছিল। আর এইটা দেখার পরে তো কমলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে আসলে এটা কী করে সম্ভব। এখন কমলেরও চিন্তাভাবনা আসা শুরু হয়ে যায় যে আসলে আমাদের সাথে হচ্ছেটা কি, যার জন্য আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিলাম, আমার পড়ালেখা পর্যন্ত স্যাক্রিফাইস করে দিচ্ছি, সে আমাকে কি করে এইভাবে ধোকা দিতে পারলো, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জন্য মাথা গরম করে সে ফাইনালি সরোজকে গিয়ে মেসেজ করে, আর তারও লালসার যেই ইন্টিমেটসির ফটোগুলো ছিল সেগুলো এক এক করে সরোজকে সেন্ড করা শুরু করে। আর তাকে জিজ্ঞেস করে, কি তুমিও আমার মতো পুরোপুরি শকড হয়ে গেছো তাই না? আসলে তুমি যাকে তোমার গার্লফ্রেন্ড মনে করছো সে আসলে তোমার গার্লফ্রেন্ড না, সে হচ্ছে গিয়ে আমার গার্লফ্রেন্ড। এখন এগুলো দেখার পরে সারাসের মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে চলে আসে কমলের সঙ্গে মিট করার জন্য। তবে কমল তাকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে গিয়ে পেটানো শুরু করে। সে তাকে বলে যে তুই আমার লালসাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস, তোকে তো আমি কোনোভাবেই জীবিত রাখবো না। তবে তখন সারাস তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, আমি নিজেও জানতাম না যে সে অন্য একজনের সাথে প্রেম করে, সে তো আমাদের দুজনকে একসাথেই বোকা বানানোর ট্রাই করেছে, আসলে সে একসাথে আমাদের দুজনকে ইউজ করার ট্রাই করেছে, সো তার তো কিছু একটা অবশ্যই করতে হবে। এই জন্য ফাইনালি তারা দুজন মিলে প্ল্যানিং করে ফেলে যে এই মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে, কারণ এই মেয়েটা বজ্জাতির সমস্ত লিমিট ক্রস করে ফেলেছে। এই জন্য পরদিন সকালবেলা তারা দুজনেই লালসাকে কল দিয়ে একই লেকের পাড়ে আসার জন্য বলে। আর যখনই সেখানে লালসা চলে আসে তখন তাদের দুজনকে একসাথে দেখার পরে তো সে পুরোপুরি শকড হয়ে যায়। এই জন্য সে তাদের দুজনকে একে অন্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ট্রাই করে। সে বলে যে দেখো কামাল, এ হচ্ছে গিয়ে সারাস, সে হচ্ছে গিয়ে আমার অফিসের বস। তবে তখনই সরস তার মুখে জোরে একটা থাপ্পড় দিয়ে দেয়। সে বলে যে যেই সমস্ত টাকাগুলো আমি তোকে দিয়েছি এক এক করে সমস্ত টাকাগুলো বের কর, আর নয়তোবা তোর কপালে বিশাল বড় একটা দুঃখ আছে। তবে তখন কমল তাকে বলে যে না, এমন করে তাকে মানানো যাবে না, আমি তো আজকে তাকে জীবিতই রাখবো না। আর আমরা দেখতে পারি তখন সে একটা চাকু বের করে ফেলে। আসলে সে বাসা থেকে প্ল্যানিং করে চাকুটা নিয়ে এসেছিল, এই জন্য সে সেই চাকু দিয়েই লালসার উপরে আক্রমণ করে দেয়। আর তারা দুজন মিলেই আচ্ছা রকম করে লালসাকে ধোলাই করে। আসলে তাদের মনের মধ্যে যেই রাগগুলো ছিল সেগুলোর কারণেই তারা এই সমস্ত কাজগুলো করছিল। যদিও এখানে লালসার দোষটাই সবচেয়ে বেশি ছিল, তবে তাদের দুজনের দোষটাকেও একেবারে ইগনোর করা যায় না। বেচারা কমল তো ছিল বেকুব একটা ছেলে। সে যখন জানতে পারলো যে লালসার টাকাওয়ালা ছেলে পছন্দ, তখন সে চাইলেই নিজেকে ইগনোর করে চলে যেতে পারতো। সে চিন্তা করতে পারতো আচ্ছা ঠিক আছে, যেহেতু তার টাকাওয়ালা ছেলে পছন্দ তাহলে আমি সেখান থেকে চলে আসি, কিন্তু সে এমনটা করেনি। সে তার পেছনেই লেগেছিল, এমনকি তার সমস্ত পুঁজিগুলোকে নষ্ট করার পরেও। সো এই জন্য লালসা তো সুযোগ পেয়েই গেছে, আর এই জন্যই সে তাকে লুট করেছে। আর সরোজের ভুল ছিল, সে একটা মেয়েকে খুবই সহজেই বিশ্বাস করে ফেলেছে। আসলে পিছনের কোনো কিছু খোঁজখবর না নিয়েই সে তার উপরে টাকা ওড়ানো শুরু করে দিয়েছিল। আর যদি কেউ ফ্রিতে টাকা পাওয়া শুরু করে তখন সে তো আর সেগুলোকে না করতে চাইবে না, কারণ সবাই টাকাকে অনেক বেশি ভালোবাসে। যা মানে এখন মুভিতে যা কিছু হচ্ছে সেই সমস্ত কিছুর জন্য তারা তিনজনই দায়ী, তবে লালসা হচ্ছে সবচেয়ে বেশি দায়ী, কারণ সে জেনে শুনে দুজনকে প্রতারিত করেছে। এই জন্য তাদের মাথা প্রচণ্ড গরম হয়েছিল, আর তারা দুজনেই ধরে তাকে আচ্ছা রকম ধোলাই করে একেবারে মেরে ফেলারই ট্রাই করে। তবে শেষ মুহূর্তে গ্রামবাসী এখানে দৌড়ে চলে আসে আর কোনো রকমে লালসার জীবনটাকে সেভ করে। আর এতক্ষণে কমল আর সরোজও সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। গ্রামবাসী তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে, আর কিছুদিন পরে যখন লালসা জ্ঞান ফিরে পায় তখন তার সঙ্গে শ্বেতা মিট করতে চলে আসে। এখানে সে তাকে বলে যে এই সমস্ত প্রেম টেমের চক্করে পড়ে তুমি নিজের লাইফটাকে শেষ করে দিতেই যাচ্ছিলে, আসলে এগুলোর সময় এখন না, তোমার এখন পড়ালেখা করার সময়। পড়ালেখা করে যখন নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাবে তখন তুমি এই সমস্ত ব্যাপারগুলো এমনিতেই বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা সঠিক আর কোনটা ভুল। আসলে সময় এমন একটা জিনিস যেটা সবার কাছে আছে, যদি সবাই এটাকে ঠিকভাবে ইউজ করা শুরু করে তাহলে সবাই জীবনে সফল হতে পারবে। কিন্তু যদি এই সময় নিয়েই কোনো ভুল করে ফেলো তাহলে এই সময় কিন্তু আর কখনো ফেরত আসবে না, তখন হাজার কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। সো এখনও তোমার হাতে সময় আছে নিজেকে শুধরে নেয়ার। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে লালসাও তার ভুলটা বুঝতে পারে, আর শ্বেতাকে এই সমস্ত পরামর্শগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ বলে। এদিকে কমলা সরোজ আরও একবার লুকিয়ে লুকিয়ে হসপিটালে গিয়ে ফাইনালি লালসাকে শেষ করে দেওয়ার একটা প্ল্যানিং করে। তবে শেষ মুহূর্তে এখানে শ্বেতা চলে আসে আর তাদের দুজনকে একটা একটা করে চড় মারে। আর এরপর সে তাদেরকে বলে যে আসলে এক হাতে কখনোই তালি বাজে না, তোমরা কি করতে যাচ্ছিলে, তোমরা যেটা করতে যাচ্ছিলে সেটার জন্য তোমাদেরও সমানভাবে দোষ আছে। সো তোমরা কোনোভাবেই তার সঙ্গে কোনো কিছু করতে পারো না, তোমাদের তো কপাল ভালো সে জীবিত রয়ে গেছে, আর নয়তোবা তোমাদের সাথে কি হতো সেটা উপরওয়ালাই জানে। সো এখন যেহেতু দ্বিতীয় একটা সুযোগ পেয়েছো, এই সুযোগটাকে কাজে লাগানোর ট্রাই করো, এইটাকে আবারও বিফলে যেতে দিও না।
আর শ্বেতা বলে যে আমি লালসার সঙ্গে কথা বলেছি, সে বলেছে সে পুলিশদের তোমার নাম বলবে না, সে বলবে যে স্বর্ণের চেন চুরি করার জন্য একটা চোর এসে তার উপরে আক্রমণ করেছিল। বাস এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে তারা দুজনে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তাদেরও কত বড় একটা ভুল ছিল। শ্বেতা আসলেই সত্যি কথা বলছে, তাদের নিজেদেরকে শুধরে নেওয়া উচিত। আসলে আমরা দেখতে পারি যে শ্বেতা অ্যাঞ্জেলের মতো তাদের তিনজনের লাইফে এসে তাদের তিনজনের লাইফটাকেই শুধরে দেওয়ার ট্রাই করছিল। আর মুভির একেবারে শেষে আমরা দেখতে পারি যখন লালসা পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে একটা নতুন কলেজে ভর্তি হয়ে যায়, যাতে করে সে আবারও নতুন করে আগের লালসা হয়ে শুরু করতে পারে। যদিও সে তার আগের কলেজে যায় না, কিন্তু তার আগের কলেজের ফ্রেন্ডরা যখনই সময় পেয়ে যায় তখনই তারা লালসার সঙ্গে মিট করতে চলে আসে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। আর যে সমস্ত ছেলেরা এখন পর্যন্ত এই কাজগুলো করে যাচ্ছ তারা প্লিজ সাবধান হয়ে যাও। সো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।